নির্বাচনের আগেই অবশেষে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং নির্বাচন নিয়ে ধামাকা কিছু কথা বলেছেন। একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে প্রার্থীদের নানান অভিযোগের মধ্যে এবার নতুন বার্তা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 11 দলীয় জোট থেকে সরে গিয়েছে চরমোনাই, কিন্তু চরমোনাইয়ের সেই নেতাকর্মীরা এখন এক এক করে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছে। দর্শক, কি ঘটতে চলেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই? ইসলামী দলগুলো যদিও ফাটল সৃষ্টি হয়েছিল, কিন্তু না, এখন লেভেল অন্যদিকে যাচ্ছে। অসম্ভবকে সম্ভব করে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। আপনারা জাস্ট চমক দেখা শুরু করেছেন, সামনে আরো বড় কিছু দেখবেন। ওনাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তাহলে এইটা কে? এই চাচাকে আপনারা কি বলবেন, ধর্ম ব্যবসায়ী নাকি অন্য কিছু? নামাজ রোজা লাগবে না, বিএনপিতে ভোট দিলেই জান্নাত। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। 2 মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত হাদি হত্যার কোনো বিচার হলো না। নাকি হাদি হত্যার বিচার করতে গেলে রাঘব বোয়ালরা বেরিয়ে আসবে? এ কারণেই কি হাদি হত্যার বিচার হচ্ছে না? ধিক্কার জানাই তাদের, থুতুমারি ওদের মুখে, যারা হাদি হত্যার খবর শুনে আনন্দে ফেটে পড়েছিল, হু করে বুনু উল্লাস করেছিল। হাদি হত্যার বিচার নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকাই দেখছি না। তাহলে কি হাদি হত্যার সঠিক বিচার হলে বড় বড় বাঁকা বাঁকা মাথামোটা সুশীল রাঘব বোয়ালরাই জালে আটকে পড়বে? ভিডিওর শিরোনাম দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। পুরো ভিডিওটি দেখতে হবে, তাইলেই জানতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ কিছু তথ্য। দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আমার মনে হয় অনেকে আউলে গেছে, অপ্রয়োজনীয় কথাবার্তাও বলতেছে। এই কথাটা কোত্থেকে উঠে আসছে জানেন? এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেসব মা বাবা তাদের সন্তানকে হারাইছে, সেসব মা বাবাদেরকে নিয়ে আমাদের তারেক রহমান সাহেব বসছিল কোথাও চীন মৈত্রী সমিতিতে, আমার যতদূর ধারণা। যাই হোক, ওইখানে উনি বক্তব্য রাখতে যে খুব সুন্দর বক্তব্য রাখছে। আমি পুরো বক্তব্যটা 2 বার শুনছি। দরকার ছিল উনি সবাইকে ভাই দেশের স্বপ্নটা তুলে ধরছে, ওনার ভিতরে যে স্বপ্নটা ওইটা তুলে ধরছে। কিন্তু প্রথম দিকে কি কারণে বললো ওই গুপ্ত আর সুপ্ত, এটা না বললেও হয়তো আমার মনে হয়। অবশ্য না বললে কিন্তু আমার মনে হয় এই বক্তব্যটা এতটা আলোচনা হতো না। হ্যাঁ, আমার মনে হয় না এতটা আলোচনা আসতো এই বক্তব্যগুলো। যাই হোক, উনি বলছে বিরোধী দলকে, ওই যে জেমিনি যেভাবে নাম নিল না, কিন্তু আমি নাম নিয়েই বলতে চাই, উনি শিবিরকে বুঝাইছে, আমাদের জামাত ইসলামকে বুঝাইছে, কারণ ওরা সুপ্ত গুপ্ত ছিল। কিন্তু ওনাদের দলের মানুষও কিন্তু সুপ্ত ছিল, গুপ্ত ছিল। আপনাদের মনে আছে হারিস চৌধুরীর কথা? উনি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। উনি একটা টাইমে গায়েব হয়ে গেল, কেউ খুঁজা পাইল না। ওই যে হারুন, ডিবি হারুন, উনিও খুঁজা পায়নি, কিন্তু বহু চেষ্টা করছে। অনেকে মনে করতো উনি বিদেশে চলে গেছে, কিন্তু একটা টাইমে দেখা গেল উনি মানে ঢাকারই একটা জায়গায় একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতো, একা একা, দাড়ি এত লম্বা হয়ে গেছিল, এবং ওই যে কোনো একটা মার্কেটে নিজে একটা কাপড়ের দোকানে কাজ করতো সেলসম্যান হিসাবে, গোপনে চলে গেছিল। আর গোপনে যাওয়াতেই ভাই ওই পুলিশের হাত থেকে বাঁচতে পারছিল, শেখ হাসিনার দলের থেকে বাঁচতে পারছিল, বাইরে তো ভাই কি করতো বুঝেনি। যাই হোক, উনি পৃথিবীতে নাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। অনেক কষ্ট কইরা এই পৃথিবীতে অনেক কষ্ট পাইছে ভাই যাওয়ার আগে। দেখেন, উনি যেটুক হায়াত পাইছিল ওটা পুরো করে যাইতে পারছে কিভাবে জানেন? গুপ্ত থাইকা। হ্যাঁ, ওই গুপ্ত আর সুপ্ত, সুপ্ত মানে তো ভালো বুঝাইলো, তাই না? আর গুপ্ত ওই যে গোপন হয়ে যায় যারা, এরা গোপন হয়ে গেছিল বাঁচার জন্য। এটা তো স্যার আপনি বুঝতে পারেন, তাই না? ওরা যদি বাঁচার জন্য গুপ্ত না হয়, তাহলে কি 5ই আগস্ট আসে স্যার? আসে না তো। এটা বুঝতে হবে আমাদের সবাইকে। অযথা আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বললেও চলে। হ্যাঁ, যাই হোক, আজকে দেখলাম নির্বাচন কমিশনার অফিসের সামনে অনেক হট্টগোল। হ্যাঁ, কারা? ছাত্র দল আসছে। ওনাদের দাবি দাওয়া কি? অনেক রকম দাবি দাওয়া। প্রথমত হচ্ছে গিয়ে এই যে আমাদের পোস্টাল ভোটটা, যে এই পোস্টাল ভোটটা নাকি সঠিক না। এই পোস্টাল ভোটটা নিয়ে এমন প্রশ্ন দেখা দিছে, এটা এখন বাতিল করতে হইব মনে হইতেছে। হ্যাঁ, এটা মাইনাই নিতেছে না। প্রথমত হচ্ছে ওই যে মাঝখানে ধানের শীষ পড়ছে ভাজের মধ্যে, এইটা নিয়ে কথা উঠছে। আবার কথা উঠছে কোথাও নাকি দেখা গেছে 300-400 ভোট নিয়ে একজনের বৈশা রয়েছে এবং কি জানি কথা বলতেছে, এরকম ভিডিও দেখা গেছে। কিন্তু এটা হয়েছে কি জানেন? কুয়েতের একটা পোস্ট অফিস থেকে। ওই পোস্ট অফিসে কিছু বাঙালি ভাইরা আমাদের কাজ করে, প্রবাসী ভাইরা। ওরা হয়তো মনে করেন জামাতকে সাপোর্ট করে অথবা যে কোনো দলকেই সাপোর্ট করুক, ওরা না অতি উৎসাহিত হইয়া
কিছু ছবি তুলছে, ভিডিও কইরা ছাইরা দিছে। ওরা আসলে ওগুলা না ভাস করতেছিল। কেন ভাস করতেছিল? এগুলা যার যার ঠিকানায় পৌঁছাইতে হবে, আর ঠিকানায় পৌঁছাইলেই খালি ভোট দিয়ে দিলে হবে না, ওরকম সিস্টেম না ভাই। এখানে একটা অ্যাপস ওপেন করতে হবে, সেই অ্যাপসের মধ্যে আবার কোড নাম্বার আছে, নিজের চেহারা দেখাইতে হবে, ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে, তারপরে ওই ভোটটা বৈধ হবে। এত সোজা না। আবার অনেক সময় হয় কি জানেন, আমাদের প্রবাসী ভাইরা সবাই মিলে এক জায়গায় থাকে, যেমন একটা রুমে 10 জন থাকে অথবা একটা রুমে 20 জন থাকে। অনেক সময় দেখা গেল একটা বিল্ডিং ভাড়া নিছে বা কফিল ভাড়া করে দিছে, ওই কফিলের ঠিকানায় ওনারা হয়তো 200 জন থাকে। এখন দেখেন এই 200 জনের তো আলাদা আলাদা কোনো অ্যাড্রেস নাই, ওই কফিলের নামে হয়তো দিছে ওনার অ্যাড্রেসে যে এই ঠিকানায় 200, হয়তো ওই 200 বাড়িতে কেউ নিয়ে আসছে, ওইটার ভিডিও তুলছে অতি উৎসাহিত হয়ে। এগুলা কিন্তু সবকিছু ক্লিয়ার করছে আমাদের নির্বাচন কমিশনার। উনি কিন্তু ক্যামেরার সামনে আইসা বলছে, সব ঘটনা তুলে ধরছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। কিন্তু এই ভোটটা অবৈধ, এই ভোটটা আর মানাই যাবে না, এই ভোটটা ক্যান্সেল করতে হবে, এরকম বোধ হয় আমার মনে হয় চাওয়াটা অতিরিক্ত চাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার একটা ব্যাপার খেয়াল করেন, দেখেন এই যে আমরা প্রবাসীদের ভোটটা এখন চাইতেছি, আগে তো চাই নাই। দেখেন আপনাদের মনে আছে ওই যে পাপিয়া ম্যাডাম, উনি কি বলছিল? উনি সরাসরি বলে নাই প্রবাসীরা কেন আবার ভোট দিতে যাবে, ওরা তো ভাই টাকা কামায়, বাড়িতে টাকা পাঠায়, নিজের বিল্ডিং বানায়, ঘর বানায়, নিজের ছেলে মেয়েরা লেখাপড়া করায়, তারা তাদের ঘর উন্নতি করতেছে। তারা কি কখনো জেলে গেছে? তারা কি পুলিশের বাড়ি খাইছে যে তাদেরকে ভোটের অধিকার দিতে হবে? তখন তো কেউ প্রতিবাদ করে নাই। কিন্তু দেখেন এই ভোটের অধিকারটা আইনা দিছে কিন্তু জামাতে ইসলাম। জামাতে ইসলাম বলছে যে না, আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের অধিকার আমরা চাই, যার জন্য দেখেন 7 থেকে 8 লক্ষ ভোটার এখন বর্তমানে প্রবাসী ভোটার। আরো অনেক হওয়ার কথা, কিন্তু সময় কুলাচ্ছে না তো, কারণ আমরা নির্বাচন চাই, নির্বাচন তো চলে আসছে। এই 7 থেকে 8 লাখ মানে 7,84,000 কত জানি হবে। আমাদের নির্বাচন কমিশনার এই কথাটাই বলছে, এবং কোথাও কোনো জালিয়াতি হয় নাই, ভুল বুঝাবুঝি হয়েছে। কিন্তু এই ভুল বুঝাবুঝি তো মাইনা নিতেছে না। আবার ওনারা আরেকটা জিনিস মাইনা নিতেছে না, এটা আমার কাছে অদ্ভুত লাগলো। আজকে ছাত্র দলের এই চাওয়াটা নিয়ে মির্জা ফখরুল সাহেবকে যখন প্রশ্ন করলো, উনি বললো যে হ্যাঁ, ওনাদের চাওয়া তো ঠিকই আছে। কোন চাওয়া জানেন? অদ্ভুত ব্যাপার, এখানেও কেন না বলতে হবে, আমার মাথায় কাজ করে না। কোথায় জানেন? শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন। শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন আগামী 20 তারিখে। এই 20 তারিখে হওয়ার কথা। কারণ কি ভাই, এটা নিয়ে তো টাল বাহানা কেন? এই নির্বাচন হতে পারবে না কেন? এই নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কি সম্পর্ক? এই নির্বাচন কেন এখন দিল? এটা মাইনা নিতেছে না ছাত্রদল। এটা কেমন চাওয়া হইলো? অদ্ভুত একটা চাওয়া না? এই চাওয়া ভালো লাগে শুনতে। মনেই হইতাছে যে 5টা বিশ্ববিদ্যালয় হাইরা গেছে, এখানেও হাইরা যাবে, যার জন্য না বলতেছে। সব জায়গায় না বলতে হয় না, এটা ঠিক না। হ্যাঁ, ওনারা নার মধ্যেই আছে। আচ্ছা ধরেন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কেউ কি দেখছে, বা আমাদের সাংবাদিকরা ওইখানে যা জিজ্ঞাসা করছে, ওইখানে যারা লেখাপড়া করে, যে ভাই তোমরা কি নির্বাচন চাও, এরকম কোনো প্রশ্ন করছে? এরকম কোনো ভিডিও দেখছেন? দেখি নাই। কিন্তু এখান থেকে চাওয়া হচ্ছে, ঢাকার কেন্দ্র থেকে চাওয়া হচ্ছে যেন শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন না হয়। এই নির্বাচন আটকাইতে গেলে আবার সেই না, এই যে না না না, এই না ব্যাপারটা বুঝছেন অনেক ক্ষতি করে দিচ্ছে। তো মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। মানুষ কি মনে করবে যে হাইরা যাওয়ার ভয়ে এখন নির্বাচন চায় না। আবার দেখেন এই যে প্রবাসী ভোটটা মাইনা নিতেছেন না, এখান থেকে কি মেসেজ যাচ্ছে জনগণের কাছে? আচ্ছা, জাতীয় নির্বাচনে যদি কোনো কারণে, আচ্ছা ধরে নেন জামাতে ইসলাম পাস করছে, তাইলে তো ভাই মাইনাই নিবে না। হ্যাঁ, এখনই তো মাইনা নিতেছে না। এই যে প্রবাসী ভোটগুলা নাকি এটা ঠিক হয় নাই, আবার নতুন করে করতে হবে, তাহলে তো আবার নির্বাচন পিছাইতে হয়। হ্যাঁ, কিছুদিন পিছাই দেন না। আমাদের ডক্টর ইউনূস স্যার তো বলছিল জুন পর্যন্ত আমাদের সময় দেন, ফুল প্যাকেজ চাইলে ফুল একদম ক্লিন আয়নার মতো জুন পর্যন্ত সময় দেন। কিন্তু আপনারা ছোট প্যাকেজ নিছেন, 3টা মাস সময় দিলে আমার মনে হয় এইসব প্রশ্নগুলো আসতো না। যাই হোক, আমার যেটা মনে হয় বুঝছেন, এই পুরনো ধ্যান ধারণা এগুলা ছাড়তে হবে। হ্যাঁ, নতুন ধ্যান ধারণা আনতে হবে, নতুন রাজনীতি করতে হবে। এই যে গুপ্ত সুপ্ত বা এই দলকে দেখেছি ও দলকে দেখেছি, আবার ওই যে 71-এর কার্ড খেলা, 71-এর বিচার হইতে হবে, এই পুরনো ব্যাপারগুলা ভাল লাগতেছে না তো ভাই। একটা টাইমে জানেন এই যে মিষ্টি বানাইতো কারা, মরণ চান, নাম শুনছেন না? মানে আমাদের সনাতনী ভাইরা এই ব্যবসাটার মধ্যে জড়িত ছিল, মানে মিষ্টির দোকানগুলা। ওই টাইমে কিছু মুসলমান আবার মিষ্টির দোকান দিল, কিন্তু আমরা তখন মিষ্টি কিনতাম কিন্তু ওই যে সনাতনী ভাইদের ওইখান থেকে, মানে ওই মরণ চান থেকে যা মিষ্টি কিনতাম। মিষ্টি যখন খামু আসল লোকের থেকে খামু, ওই এখন যে নতুন দোকান দিচ্ছে তার কাছে যাবো না। তার মানে কি জানেন, আমরা যদি 71-এর ওই কার্ডটা খেলতে চাই, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের ওই কার্ডটা যদি আবার টেবিলে ফেলতে চাই, তাহলে আওয়ামী লীগের থেকেই ফেলুক, আওয়ামী লীগের ঘর থেকেই মিষ্টিটা খামো। ওদের চেয়ে তো আর ভালো এই কার্ড কেউ খেলতে পারে না, এটা তো আমরা জানি। আমরা কেন আবার ওই যে সাবলেট দেয় না, সাবলেটে যাবো কেন? আসলে ভাই ব্রাদার দেখেন, নতুন রাজনীতি কি আমাদের দেশে? এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু পুরনো রাজনীতি। এইসব রাজনীতি এখন চলবে না। নতুন রাজনীতি কি? নতুন একটা রাজনীতি এই দেশে চলে আসছে ভাই। ওই রাজনীতির দিকে মনোযোগ দিতে হবে। সেটা কি জানেন, যে দলই করুক না কেন, ওই যে ওনাদের আধিপত্য থেকে মুক্ত হইতে চাই। ওদিকে নজরটা কিন্তু সবাই সাধারণ ভোটাররাও কিন্তু বুঝা গেছে, একেবারে সাধারণ মানুষ যারা, অতি সাধারণ যারা, তারাও বুঝা গেছে যে নতুন বাংলাদেশ মানে, নতুন রাজনীতি মানে
ওদের হাত থেকে মুক্তি চাই আগে, ওদের হাত থেকে বাঁচতে হবে, ওদের মধ্যে কাদের বুঝা নিচ্ছেন তো, এবং ওদের দালালদের হাত থেকেও বাঁচতে হবে। ওই দালালরা যদি দালালি চাইরা দিয়া আবার নতুন ভাবে আসে, মানুষ গ্রহণ করবে, কোনো দালালকে মাইনা নিবে না। তাই একটাই কথা বলবো, ওই যে ওদিকে হাত বাড়ায়েন না, যেই হাত বাড়াইছেন ভাই, তলে তলে যেই হাত বাড়ান, যত বড় ধোকা দিয়ে আসেন না কেন, 1 থেকে 1.5 বছর টিকতে পারবেন, 1 বছরও পুরো টিকতে পারবেন না। ধোকা দিয়া লাভ নাই ভাই। হ্যাঁ ভাই, ধরেন আমি আপনাকে বিশ্বাস করলাম, এখন আমি আপনাকে বিশ্বাস করার পর আপনি আমাকে ধোকা দিয়ে দিলেন, এটা কি আমার দোষ? আমি তো আপনাকে বিশ্বাস করছি, ধোকা দিয়েছেন আপনি, এটা আপনার দোষ, আপনার প্রবলেম। ঠিক তেমনি এই যে চরমোনাই পীর সাহেব, ওনার প্রবলেম, ধোকা তো উনিই দিছে। এক জায়গায় 11 জন মানুষ আছে, 10 জন একদিকে, একজনই সবকিছু, ওনার কথাই চলবে সবকিছু, এই 10 জনই ভুল। এটা কি বিশ্বাসযোগ্য? না, বিশ্বাসযোগ্য না, তাই না ভাই? কিন্তু এখানে একটা কথা আছে, অনেক অনেক বুড়া কথা বলতেছে, দুষ্ট কথা বলতেছে, ওনার অতীত তুইলা নিয়ে আসতেছে। এই যে চরমোনাই পীর সাহেব ছোট ভাই, অনেক অতীত, দুবাইতে কি করছে, অমুক জায়গায় কি করছে, হাবি যাবি। আমি এটার পক্ষে না, এই কাদা ছোড়াছুড়ি দরকার নাই। উপরওয়ালা যা করে ভালোর জন্য করে। ওনারা চলে গেছে, ওনারা কি অপবাদ দিতেছে যে জামাতে ইসলাম ইসলামিক দল না। এটা কইলে কেউ বিশ্বাস করবে? বরঞ্চ জামাতে ইসলামের যে উপকারটা করে দিছে না ভাই, এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। কি উপকার জানেন? জামাতে ইসলামকে অনেকে মনে করতো না এরা তালেবান সরকার গঠন করবে, এরা শরিয়া আইন চালায়া নারীদেরকে ঘরে বন্দি করে রাখবে। ওই যে 5 ঘন্টা কাজ করার কথা বলছে, ওইটা নিয়ে টক শোতে দেখছেন না কত রকম আলোচনা, কিন্তু লাভ কি সেসব আলোচনা কইরা? কোনো লাভ নাই, 2 পয়সার লাভ নাই। কারণ মানুষ তো বুঝা ফেলাইছে, মানুষ সত্যটা জানে, ভুল বুঝানো যাবে না কাউকে। আর একটা কথা মনে রাখতে হবে, ইট মারলে না পাটকেল খাইতে হবে। হ্যাঁ ভাই, আপনি যখন ইট মারবেন কাচের ঘরে বৈশা, তখন বাকি যেটা আসবে সেটার নাম পাটকেল। আর ওই পাটকেল যদি কাচের ঘরে পড়ে, কি রকম আওয়াজ হবে, ঝুনঝুন করে সবকিছু ভাঙ্গা পড়বে। এই যে গুপ্ত আর সুপ্ত বলছে, এখন দেখেন অনেক কথাই তো তুলে আনতেছে, অনেক অতীত সামনে চলে আসতেছে। এরকম প্রশ্ন আসছে, ভাই গুপ্ত সুপ্ত থাইকা তাও তো আমরা একটা ফ্যাসিস্ট সরকারের থেকে দেশটাকে মুক্ত করতে পারছি। অসম্ভবকে সম্ভব করে বিরাট চমক নিয়ে আসছে জামাত ইসলামী। আপনারা জাস্ট চমক দেখা শুরু করেছেন, সামনে আরো বড় কিছু দেখবেন। মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে যোগ দিয়েছে, এটা দেখেই একটা অঙ্গন কাঁপছে। চরমোনাইয়ের মনে বড় জ্বালা, খুব কষ্ট। চরমোনাইয়ের লোকজনই চরমোনাই ছেড়ে জামাতে যোগ দিচ্ছে, আবার খেলাফত মজলিসের লোকজনও জামাতে যোগ দিচ্ছে, কওমি আলেমুল আমাদের মধ্যে সুপারস্টাররা জামাতে যোগ দিচ্ছে। আপনারা কি দেখছেন? আলী হাসান ওসামা, আলী হাসান ওসামার বসের বসের বস জামাতে যোগ দিবে সামনে, পাইপলাইনে আছে, আমরা জানি। কখন কোন বিষয়টা সামনে আনা দরকার, কখন কে যোগ দিবে, কার যোগদানটা কখন হওয়া উচিত, আল্লাহর চাইতে উত্তম পরিকল্পনাকারী কেউ নেই। জামাতেরও পরিকল্পনা আছে, যারা যোগ দিবেন তাদেরও পরিকল্পনা আছে, নির্বাচনে কয়দিন আগে কখন কি, অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু আমি এটাই বলবো যে চমক দেখার জন্য অপেক্ষা করেন, জামাতের বহুমুখী মাল্টি ডাইমেনশনাল চমক দেখবেন। অনেক বড় বড় কওমি আলেম ওলামারা, কওমিদের মধ্যে আরো অনেক বড় বড় মুহাক্কিক সুপারস্টার আলেমরা জামাত ইসলামীতে যোগদান করবে। চরমোনাইয়ের অনেক গুরুত্বপূর্ণ লোকজন, অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহ বেশ কয়েকজন জামাতে যোগ দিয়েছে, এরকম আরো অনেকে জামাতে যোগ দিবে। কারণ চরমোনাই কার্যত নির্বাচনী রাজনীতি থেকে ছিটকে পড়েছে। অতএব নির্বাচন যাদের কনসার্ন, তারা চরমোনাই করবে, এটা অযৌক্তিক। হ্যাঁ, আপনি মুরিদ হিসেবে জিকির শেখার জন্য আপনি আগে বাসে উঠতেন লাভ দিয়ে, এখন বাসে উঠেন না, আপনি চরমোনাই করেন। কিন্তু নির্বাচন এবং ভোট, নির্বাচন মিন্স জেতার জন্য, নির্বাচন নলিপপ খাওয়ার জন্য না। ভোটে দাঁড়িয়ে আঙ্গুল চষার জন্য ভোট করায় না, ভোটে দাঁড়ানো হয় জেতার সর্বোচ্চ চেষ্টা নেই। কিন্তু আপনি নিজে নিশ্চিত করে দিলেন যে না, জেতার জন্য আমরা করছি না, ইবাদতের জন্য। তো এই ধরনের দানাই ফানাই কথা বললে চরমোনাইয়ের লোকজন হয় মসজিদে বসে থাকবে, নইলে জামাতে যোগ দেবে, চরমোনাই করবে না। তো দর্শক, আলেমুল আমাদের, বিশেষ করে কওমি আলেমুল আমাদের, চরমোনাই বলয়ের দেওবন্দি ধারা আলেমুল আমাদের জামাতে যোগদানের চমকপ্রদ অনেক খবর আপনারা পাবেন। তবে কখন পাবেন? দেখবেন যে যখন একটা গোষ্ঠী জামাতের বিরুদ্ধে লেগেছে, জামাতকে বেশিং করছে, বা জাতীয়ভাবে জামাতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, তখন ওই সময়ের মধ্যে, মোক্ষম সময়ে এরকম যোগদানের ঘটনা সামনে আপনারা দেখতে পাবেন। আল্লাহ এইভাবেই পরিকল্পনা করেন। আর জামাতেরও ডেফিনেটলি পরিকল্পনা বা রাজনীতি আছে, একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যু পিক করার বিষয় থাকে। শুধু কি তাই তা না, জামাতের আসল চমক দেখবেন নির্বাচনী প্রচারণা এবং তাদের ইশতেহারে, খুব শীঘ্রই আসবে, আর বেশি দিন লাগবে না। কারণ 20 তারিখের পরেই তো খেলা অন্য মাঠে চলে যাবে। তখন জামাত কতটা মেধাবী দল, কতটা দূরদর্শী, এটা প্রমাণ করার সময় আসবে। জামাতের যে ক্রিয়েটিভিটি, জামাতের যে সৃজনশীল প্রস্তাবনা, কি করবে, পুরো জাতির চমকে উঠবে। সব বিষয়ে টাচ করা হবে। বিশাল কর্মযজ্ঞ চলছে সারা পৃথিবীতে 1977 সাল থেকে এখন পর্যন্ত ছিটিয়ে থাকা এক্সপার্টরা তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে চমক দেখানোর জন্য সবকিছু রেডি করছে। দর্শক, জামাতের নির্বাহী পরিষদ একটা বৈঠক করেছে, 17 জানুয়ারি খবর, শনিবার। বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক। এটা নিয়মিত বৈঠক না, এটা বিশেষ বৈঠক। বিশেষ বৈঠকে নির্বাহী পরিষদের সদস্য না, এমনকি দলের সরাসরি রোকন না, এরকম কাউকে রাখতে পারে। এখন জামাত সেটা করছে। অনুষ্ঠিত হয়েছে বৈঠক। বৈঠকে নায়েব আমির বৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ। তবে এখন জামাতের মহিলা বিভাগের দায়িত্বশীল বৃন্দ ওরাও নির্বাহী পরিষদের বৈঠকে থাকে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা থাকে, দেশের বিদেশের অনেক বিশেষজ্ঞ, বিদেশের বলতে বাংলাদেশি নাগরিক, ইসলামপন্থী বিশেষজ্ঞ। অতএব নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হয়, বিএনপির কারচুপির বিরুদ্ধে জামাত কি করবে, বিএনপি এলাকায় এলাকায় রামদা ধার দিচ্ছে, হকি স্টিক রেডি করছে যে জামাতকে পিটিয়ে ভোট চুরি করবে, এইসব খায়েশ কিভাবে খেয়ে দেওয়া যায়, পেছন থেকে ঢুকিয়ে দেওয়া যায়, জামাত সেই কর্মপরিকল্পনা করছে। হাসিনা টিকতে পারেনি শুধু শিবিরের কর্মপরিকল্পনার কাছে, আর জামাতের মধ্যে তো শিবির সন্তান হিসাবে আছেই। আর মূল জামাত, বৃহত্তর জামাত অতীতের যে কোনো সময়ের চাইতে শক্তিশালী। 1977 সালের পর থেকে এখন পর্যন্ত শিবির যত শক্তি সঞ্চয় করেছে, যত প্রোডাক্ট ডেলিভারি দিয়েছে, সব কিছুর ফলাফল এখন ঘরে তোলার সময় এসেছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।